হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাচ্ছি লেখক মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা গল্প সমগ্রহ থেকে ছোট গল্প বলদ। আর পাঠ করছি মৌসুমী হাসান। আমার বাবাকে নিয়ে সাংঘাতিক মুশকিল। শিক্ষা দীক্ষা নাই, দুনিয়ার খোঁজ খবর রাখেন না। সভ্য সমাজ এবং ভদ্রতা বলে যে একটা জিনিস আছে সেটা জানে না পর্যন্ত। মানুষের সামনে তো মাঝে মাঝে তাকে নিয়ে লজ্জাই পড়তে হয়। বাবার কথাবার্তার ধরন খুবই খারাপ। অল্পতে রেগে উঠে মুখ খারাপ করে, গালাগালি শুরু করেন। আমি যে তার ছেলে তাকে পর্যন্ত দুইবেলা হারামজাদা আর শুয়োরের বাচ্চা বলে এক গালি দেন। একজন বাপ কি কখনো ছেলেকে হারামজাদা বলে গালি দিতে পারে? কিন্তু বাবাকে বোঝাবে সেটা কে? আমি যে আজ বিএ পাশ করে শহরে একটা ভালো চাকরি করি না, বউ বাচ্চা নিয়ে ঘর সংসার করি না, তার জন্য দায়ী কে? দায়ী হচ্ছে আমার বাবা। ম্যাট্রিকের রেজাল্ট হওয়ার পর যখন কাগজে আমার নাম খুঁজে পাওয়া গেল না, বাবা উঠানে আমার সব বইপত্র খাতা কাগজ ফেলে তাতে 8 পোয়া কেরোসিন তেল আগুন ধরিয়ে দিলেন। দাউ দাউ করে বইপত্রের সাথে সাথে আমার শিক্ষা দীক্ষার সব আশাও জ্বলে ছাই হয়ে গেল। নিজে শিক্ষা নাই তো শিক্ষার মর্যাদা বোঝেন না, না হলে কি কেউ বইপত্র আগুন দিয়ে পুড়ায়? মাত্র 2বার ম্যাট্রিক দিয়েছি। আমি একজনকে দেখেছি 3বার 4বার দিয়ে পাশ করে। পড়াশোনার এইটুকু সুযোগ কি আমাকে দেওয়া যেত না? আর ম্যাট্রিক ফেল করেছি বলেই কি আমার কোনো আশা নেই? কাজী নজরুল ইসলাম কি ম্যাট্রিক পাশ করেছিলেন? হিন্দুরা ষড়যন্ত্র করে নোবেল প্রাইজটা যদি রবীন্দ্রনাথকে না দিয়ে দিত তাহলে সেটা কি নজরুল ইসলাম পেতেন না? কিন্তু বাবাকে সেটা বলে লাভ নেই। বাবার কাণ্ডজ্ঞান যে কত সময় কত রকম সেটার আরেকটা উদাহরণ দেই। আমার বয়স এখন 24। এরকম জোয়ান বয়সে শরীরের যে একটা দাবি থাকে সেটা কে না জানে। কিন্তু বাবা কি সেটা একবার ভেবে দেখেছেন? আমার বিয়ের খোঁজ খবর কি শুরু করেছেন? মোটেও না। শুধু কি তাই, বাবাকে যদি কেউ আমার বিয়ের কথা বলে, বাবা উত্তর দেন, কুদ্দুস যেদিন বউকে খাওয়াতে পারবে সেদিন বিয়ে করবে। এটা কি কোনো একটা যুক্তির কথা হলো? এতই যদি আমার ওপর অবিশ্বাস, তাহলে আমার ভাগের জমি আমাকে লিখে দেন না কেন? কিভাবে বাঘের বাচ্চার মতো থাকতে হয় দেখিয়ে দেই। আমার থেকে 2 বছরের ছোট রইস উদ্দিন এখন 2 ছেলের বাবা। পান খেতে খেতে 2 বেলা শ্বশুরের দোকানে গদিতে হেলান দিয়ে বসে। হালখাতার সময় গোলাপি রঙের কার্ড পাঠায়, আর আমি পান সিগারেটের পয়সার জন্য গোপনে ধান বিক্রি করি। বাবা একবার ধরতে পারলে আমার যে কি অবস্থা হবে চিন্তা করে আমার রক্ত পানি হয়ে যায়। বাবার কোনো মান সম্মান জ্ঞান নেই। নিজে ভদ্রলোকের মতো থাকতে চান না, ভালো কথা, তাই বলে আমি কেন ভদ্রলোকের মতো থাকতে পারবো না? 24 ঘন্টা আমার পেছনে লেগে আছেন। গরুটা মাঠে নিয়ে যা, গোয়ালঘরে ধোয়া দে, খেতে নিড়ানি দে। আমাকে পেয়েছেটা কি? আমি কি একটা কামলা নাকি? গৃহস্থলী কোনো কাজ যে আমি করি না সেটা মোটেও সত্যি কথা না। কানাগায়ের বাছুরটা যখন জোয়ান, তার একটা ষাঁড় হয়ে বড় হলো, আমি সেটাকে এখানে সেখানে নিয়ে যেতাম। কালো রং ছিল তাই আদর করে নাম দেওয়া হয়েছিল মেঘা। ডাকতো মেঘের মতো করে গর্জন করে। সেটা একটা দেখার মতো জানোয়ার ছিল। কি তার শিং, কি তার কুচ, আর কি তার তেজ! এই এলাকায় কি কোনো ষাঁড় আছে যেটা তার শিঙের গুঁতো খেয়ে লেজ তুলে দৌড়ে দেয়নি? আজকে কোনো গাই গরু যে মেঘার সামনে দিয়ে মান ইজ্জত নিয়ে যেতে পেরেছে? নাই। সেই মেঘাকে বাবা একদিন বলদ বলে ফেললেন। এত করে নিষেধ করলাম, কিন্তু বাবা আমার কথা শুনলেনই না। মেঘাকে নাকি জোয়াল লাগানো যায় না, নাঙল দিয়ে নাকি সে এদিক সেদিকে ছুটে যায়। তাই একদিন লালচাঁদ মুচিকে ডেকে আনা হলো। সবাই মিলে ধরে এত বড় জোয়ান ষাঁড়টিকে চিৎ করে ফেললো, আর লালচাঁদ মুচি চাকু দিয়ে কেটে মেঘার বিচি বের করে ফেললো। খানিকটা হলুদ বাটা লাগিয়ে দিলেন। ঘাড়ে জোয়াল নিয়ে মেঘা এখন ঘন্টার পর ঘন্টা মই টানে। দুনিয়ার আর কিছুতেই তার কোনো মাথা ব্যথা নেই। কি একটা দুঃখের ব্যাপার! এই হচ্ছে আমার বাবা।
গরু বাছুর ক্ষেত আর চাষাবাদ ছাড়া সে কিছুই জানে না, কিছুই বোঝেন না। কাজেই আমার বাবাকে যখন আমি খবর দিলাম যে তার লাল গরুটাকে মিলিটারিরা ধরে নিয়ে গেছে, তার মাথা খারাপ হয়ে গেল। প্রথমে তো বিশ্বাস করেন না, যখন অনেক কষ্টে বিশ্বাস করালাম তখন কি পাগলের মতো হাউমাউ করে কান্না। মানুষের ছেড়ে মরে গেলেও বুঝি সেরকম করে কাঁদে না। গরুটা আনছিলাম আমি, গরুকে না নিয়ে আমাকেও তো নিতে পারত। মিলিটারি কি গুলি করে মারার জন্য জোয়ান ছেলে ধরে নিচ্ছে না? আমি যে বেঁচে ফিরে এসেছি সেটা চিন্তা করে বাবাকে একটুও সান্ত্বনা পেতে পারেন না? কিন্তু তার কোনো নিশানাই দেখা গেল না। লাল গামছাটা মুখে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বয়স্ক মানুষ কাঁদলে খারাপ দেখায়, তাও যদি আবার চেহারা স্রোত একটুও ভালো হতো। আমি বাবাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম, এবং সেটাই হলো আমার সর্বনাশ। ভুল করে একবার বলে ফেলেছি যে গরুটাকে 1 মিনিটের জন্য ছেড়েছি, আর সাথে সাথে বাবা লাফ দিয়ে উঠল। গরু ছেড়েছিস? কেন ছাড়লি হারামজাদা? কেন ছাড়লি তুই? আমার হলো মুশকিল। অন্য মানুষদের মতো আমি মিথ্যা কথা বলতে পারি না, আবার সত্যি কথাটা বলি কেমন করে যে। কুলসুমদের বাড়ির কাজ দিয়ে আসার সময় মনে হলো বেড়ার ফাঁক দিয়ে কুলসুম তাকিয়ে আছে। একটা শিক্ষিত মানুষ, আমি গরু দড়ি ধরে হেঁটে যাচ্ছি, জিনিসটা কেমন দেখায়। তাই আমি দড়িটা ছেড়ে কায়দা করে একটা সিগারেট ধরালাম। সিগারেটের যা দাম, সবসময় তো আর সিগারেট ধরাতে পারি না। শালার গরুটা এমন বজ্জাত, যেই দড়িটা ছেড়েছি সোজা সামনে হেঁটে একজনে খেতে নেমে পড়ল। সেখান থেকে কিছু বোঝার আগে বড় সড়কে আমি কায়দা করে সিগারেটটা ধরিয়েছি। এত সহজে তো যেতেও পারি না। সিগারেটটা শেষ করে যখন গেলাম তখন দেখি গরু কোনো নিশানাই নেই। কীভাবে থাকবে? ততক্ষণে মিলিটারিরা ধরে নিয়ে গেছে থানায়। কিন্তু বাবাকে তো আর এসব বলতে পারি না। কিছু একটা বানিয়ে বলতে যাচ্ছিলাম, কিন্তু দেরি হয়ে গেল। বাবা তার আগে লাফ দিয়ে উঠে খপ করে আমার চুল ধরে ফেললেন। এত যত্ন করে এতদিন আমার চুলগুলোকে ঠিক করেছি। গঙ্গা নাপিতের 1 ঘন্টা লাগে একটা দাঁড়া করতে, বাবা 1 সেকেন্ড দিলেন এটা 12টা বাজিয়ে। বাবা শুধু যে চুল ধরলেন তা না, ছোট লোকের মতো চিৎকার করে বললেন, হারামজাদার বাচ্চা, তুই আমার গরু তুলে দিয়েছিস তোর মিলিটারি বাবার হাতে, তোর জান আমি শেষ করব। তারপর কিছু বোঝার আগেই আমার পেটে একটা লাথি। বিশ্বাসই হতে চায় না আমি তার একজন শিক্ষিত ছেলে। আমাকে তিনি এতজন লোকের সামনে লাথি মেরে বসলেন। আমি নাক চেপে তখনই বসে পড়লাম। বাবা আবার তেড়ে আসছিলেন। সালাম চাচা কোনো মতে তাকে থামালেন। মনে হয় আমাকে মেরেই ফেলতেন। মানলাম সেটা হালের গরু, কিন্তু আমি তো একটা মানুষ। আমার থেকে কি তার গরুটাই বেশি হয়ে গেল? আমার কপাল এত খারাপ হলো কেমন করে? কেন আমি এরকম একটা বাবা নিয়ে ফেসে গেলাম? খোদা, পৃথিবীকে কি বিচার বলে কিছুই নেই? মনে বড় দুঃখ হলো। ইচ্ছে হলো গলায় দড়ি দিয়ে জীবনটা শেষ করে দিই। একটা কাগজে লিখে যাই আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। কিংবা আরও ভালো হয় যদি লিখে যাই আমার মৃত্যুর জন্য দায়ী আমার মূর্খ বাবা। কিন্তু কী লাভ? অশিক্ষিত বাবা না বুঝে সেই চিঠি ফেলে দিবেন, আর দুনিয়ার কোনো মানুষ যদি কথাটা কোনোদিন জানতেও পারবে না। আমি পুকুর পাড়ে বসে বসে কয়টা লম্বা লম্বা নিঃশ্বাস ফেললাম, আর আস্তে আস্তে সব রাগ গিয়ে পড়লো ওই মিলিটারির ওপর। এই জালিমের দল এসেই সব সর্বনাশ বাঁধিয়েছে। ইলেকশনে এত ভোট পেয়ে শেখ সাহেব জিতেছেন, একটা ক্ষমতা হাতে না নিয়ে উল্টা এসব শুরু করেছে। এটা কি মগের মুল্লুক নাকি? খোঁজ দিয়ে একটা মিলিটারিকে গেঁথে ফেললে কেমন হয়? উচিত শিক্ষা হয়। তখন আমার হঠাৎ করে মুক্তিবাহিনীর কথা মনে পড়ল। আমি ঠিক করেই ফেললাম মুক্তিবাহিনীতে গিয়ে যোগ দেব। প্রচণ্ড যুদ্ধ করে সব মিলিটারি ধরে নিয়ে এই থানা দখল করে আমি বন্দুক নিয়ে এসে শালাদের গলায় মাঝে ধরে বলবো, আর খাবে আমার গরু? বাংলা তো বুঝবে না, উর্দুতে বলতে হবে, খায়েগা আমার গরু, খায়েগা। আমার মনটা তখন একটু ভালো হলো। উচিত শিক্ষা হবে শালাদের। কিংবা কে জানে, যুদ্ধ করতে করতে হয়তো আমিই মরে যাব। খবর পেয়ে বাবা প্রথমবার বুঝতে পারবেন তার ছেলে আসলে কত বড় দেশপ্রেমিক।
কুলসুম হয়তো কাঁদতে কাঁদতে বলবে, কুদ্দুস ভাই, তুমি আমারে কার কাছে ছেড়ে গেলে, কার কাছে ছেড়ে গেলে? আমি এখন কি নিয়ে থাকবো? দৃশ্যটা কল্পনা করে আমার প্রায় চোখে পানি এসে গেল। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। আর দেরি করে কাজ নেই, আজকেই রওনা দিয়ে দেব। বিকালের দিকে ভাটির দিকে গয়না নৌকা রওনা দেবে। রাত পোহালে বর্ডার। সেখানে এমপি সাহেব ক্যাম্প খুলেছেন। গিয়ে হাজির হলেই ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে দেবেন। মিলিটারি আসার আগেই গ্রামের অনেক ছেলেপুলে বর্ডার পার হয়ে চলে গেছে। যাবার সময় আমাকে সাদাসাদি করেছিল, যাইনি। তখন চলে গেলেই পারতাম। এখন খামাখা এখানে পড়ে থেকে বাবার মার খাচ্ছি। সবাইকে ছেড়ে ছুড়ে চলে যাব ভেবে একটু দুঃখ লাগলো। দেশের ডাক, বড় ডাক, না গিয়ে কি করি? শেখ সাহেব ঠিকই বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, কিন্তু এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। রক্ত দিয়ে জীবনটা শেষ করার আগে আরেকবার কুসুমকে এক নজর দেখতে পারলে খারাপ হতো না। আমি 7-5 ভেবে ওদের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। কয়েকদিন থেকে শুনছি ওরা আরও পূবে চলে যাবে। মিলিটারির এত কাছে থাকা ঠিক না। বাড়িতে কম বয়সী মেয়ে, কে জানে চলেই গেল কি না। আমি পকেট থেকে চিরুনিটা বের করে চুলটা আবার ঠিক করে নিলাম। একটা আয়না থাকলে ভালো হতো। বাবার চুলের একেবারে সর্বনাশ করে দিয়েছেন। এত কষ্ট করে দাঁড়া করেছিলাম। শালা গঙ্গা নাপিত মিলিটারির ভয় ইন্ডিয়া ভেঙে গেছে। এখন চুল ঠিক করব কিভাবে কে জানে। কুলসুমদের বাড়ির সামনে গিয়ে দুবার হেঁটে গেলাম, কিন্তু কোনো লাভ হলো না। লাভ যে হবে সেরকম অবশ্যই আশাও করি না। গ্রামে পড়ে আছি, যত ইচ্ছে থাকুক এখানে। একটি যুবতী মেয়ে তো আর বাইরে এসে আমার সাথে দেখা করতে পারে না। আমার কপালটাই খারাপ। আমরা তো একটা শহরেও থাকতে পারতাম, তারও তো দেখা সাক্ষাৎ করে মনের কথা বলা যেত। ব্যাপারটা চিন্তা করে আমার খুব ভেঙে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। আর ঠিক তখনই আমি আফজালকে বের হয়ে আসতে দেখলাম। আফজাল কুলসুমের ছোট ভাই। শুধু এই কারণে আমি এটাকে সহ্য করি, এছাড়া তাকে সহ্য করার কোনো কারণ নেই। এরকম বদমাইশ ছেলে আমি আমার জীবনে খুব কম দেখেছি। আমাকে দেখে সবগুলো দাঁত বের করে আমার দিকে ছুটে এলো। কুদ্দুস ভাই, চাচা নাকি আজকে আপনি লাথি মেরে একেবারে শুয়ে দিছে। কষ্ট করে আমি রাগটাকে সামনে ধরলাম। বদমাইশ মানুষের সাথে রাগ করে লাভ নেই। বললাম, মিলিটারি গরুটা ধরে নিয়ে গেছে, তাই বাবার মাথা ঠিক নেই। কোনটা নিল, লালডা? আফজাল জিব্বা দিয়ে চুপচুপ করে শব্দ করলো। কেমন করে নিল? কেমন করে মানে? মিলিটারি কেমনে নেই তুই জানিস না? তা ঠিক, মানুষের জানের ঠিক নেই আর গরু। আফজাল আমার দিয়ে বাঁকা করে তাকিয়ে বলল, গরু তো অনেক কাজে আসে কুদ্দুস ভাই, মানুষের আর কি কাজে লাগে? এই ধরেন আপনার মতো একজন মানুষ। তোর কত বড় সাহস এই হারামজাদা! কুলসুমের মায়ের পেটের ভাই না হলে চর মেরে এক্ষুনি তো দাঁতগুলো খুলে দিতাম। আমি আফজালের কথা না শুনে আর ভান করে বললাম, মিলিটারি বেশি বার বেড়েছে, এখন সিধে হয়ে যাবে। আফজাল ভুরু কুচকে বলল, কেমন করে? মুক্তবাণীর কথা শুনিস নেই? আফজাল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আসতেছে নাকি? আমি এমনভাবে মাথা নাড়লাম যেন সব ভেতরের খবর জানি। আসতেছে না, বৃষ্টিটা আর একটু নামতে দে, তারপর বুঝবি। আপনি কেমন করে জানেন? প্রশ্নটি কঠিন, তাই সোজাসুজি উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে ফেললাম। বললাম, আমিও যাচ্ছি। কই? মুক্তিবাহিনীতে। আব্দুল কয়েক সেকেন্ড আমাদের তাকিয়ে হঠাৎ পেটে চেপে ধরে হাসতে শুরু করলো। এই খচ্চরটি হাসে খুব খারাপভাবে, বড় বড় দাঁত একেবারে মাড়ি পর্যন্ত। কুলসুমের মতো একটা ভালো মেয়ের এরকম একটা বদমাশ ভাই কিভাবে বের হলো কে জানে। কুলসুমের সাথে সত্যিই একটা সম্পর্ক হয়ে যায়, তখন এই বেটা হবে আমার ছোট শালা। চিন্তা করেই ঘাম ছুটে যায়। আফজাল অনেক কষ্ট করে হাসি থামিয়ে আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, আপনি যাবেন মুক্তিবাহিনীতে? আবার সেই বিকট হাসি। আমি অত্যন্ত গম্ভীর হয়ে বললাম, কেন, কি হয়েছে রে? যখন ফাইটিং করতে যাবেন একটা বদনা নিয়ে যাবেন। চর মেরে হারামজাদার দাঁত খুলে দেওয়া উচিত ছিল।
কিন্তু তা না করে আমি বাজারের দিকে রওনা হলাম। বেটা বদমাইশ, আমার থেকে বয়সে কত ছোট, কিন্তু কি ব্যবহার! শরীরটা বানিয়েছে গুন্ডার মতো। একটা চড় মারে উল্টো আমাকে মেরে বসে কিনা কে জানে। আসলে আফজালকে বলা ভুল হয়েছে। এখন হাসতে হাসতে সবাইকে বলে বেড়াবে যেন কত একটা হাসির জিনিস। কে জানে, হয়তো ভালোই হলো। এখন কুলসুমও জানবে যে আমি মুক্তিবাহিনীতে যাচ্ছি। কুলসুম তো আর এটাকে হাসির জিনিস ভাববে না, জানবে যে আমি দেশের ডাকে নিজের জান দিয়ে দিতে পারি। সবার আগে আমি আমার কাছে দেশের ইজ্জত। আজকাল বাজারে গিয়ে কোনো শান্তি নেই। যখন তখন মিলিটারি এসে হাজির হয়, সামনে পিছু থাকে রাজাকারের দল। মিলিটারিগুলো কি খানদানি চেহারা, কিন্তু স্বভাব বড় খারাপ। বাজারে এসে এক দোকান থেকে টান দিয়ে এক জিনিস নিয়ে নেয়, আরেক দোকান থেকে টান দিয়ে আরেকটা জিনিস, যেন বাবার সম্পত্তি। কার ঘাড়ে দুইটা মাথা আছে যে আপত্তি করবে? শালারা মানুষ নয়। গত সপ্তাহে মাছ বাজারগুলি করে তালেবালিকে মেরে ফেলল। তালেবালির দোষ যে তার চুলগুলো লম্বা। মুক্তিবাহিনীর চুল নাকি লম্বা হয়। বেচারা তালেবালি বড় যাত্রা করার শখ ছিল, চুল লম্বা সেজন্যে। এত সুন্দর বিবেকের পাঠ করতো যে চোখে পানি এসে যেত একেবারে। বাজারে এসে আমি সুবলের দোকানে বসে মালাই দিয়ে চা খেলাম। সুবলও ইন্ডিয়া ভেগে গেছে, এখন দোকানটা পেয়েছে আজগর মিয়া। তার বাবা শান্তি কমিটির চেয়ারম্যান। হিন্দুদের দোকানগুলো সেই ভাগাভাগি করে নিয়েছে। আজগর মিয়া অবশ্য সবাইকে বলে বেড়ায় সে সুবল নাকি তাকে দোকান বিক্রি করে গেছে, সব কাগজপত্র নাকি তার কাছে। মানুষজন যেন এতই বোকা, নাক টিপলে যেন দুধ বের হয়। বেটা যে দালালের দালাল সেটা আর যেন কেউ বোঝে না। দোকানের ভেতরের দিকে বসে আমি আরেকটা চায়ের অর্ডার দেব। আজকাল চার সেরকম ভালো হয় না, তবু এসে বসি। একটা সিগারেট ধরাবো কি না ঠিক করতে পারছিলাম না। তখন আজিজ মেয়ে দোকান এসে বলল, এই পুরো এলাকায় একজন যদি সত্যিকারের জ্ঞানী মানুষ থাকেন তাহলে সেটা হচ্ছে আজিজ মিয়া। সেই যুগের ম্যাট্রিক পাস, আজকালকার বিএ এমকে পানি দিয়ে ধুয়ে ফেলে খেতে পারেন। নতুন দাড়ি রেখেছেন, পাকা দাড়িতে চেহারা একটি নুরানি ভাব চলে আসে। আজিজ মিয়ার মাথা এত পরিষ্কার যে সেটা বলে বোঝানো যাবে না। গেল বছর সব মানুষ পাগলের মতো শেখ সাহেবের নৌকায় ভোট দিল। তখন আজিজ মিয়া মাথা নেড়ে বলেছিলেন কাজটা ভালো হলো না। সত্যিই তাই হলো। নৌকায় যদি এরকম ভোট না পড়তো তাহলে কি আর এই বিপদ হয়? তারপর যখন শেখ সাহেবের কথায় সবাই কাজকর্ম বন্ধ করে দিল, আজিজ মিয়া মাথা নেড়ে বললেন কাজটা ভালো হলো না, গজব নজর দিক। শুধু যে বললেন তাই না, দাড়ি রাখা আরম্ভ করে দিলেন। যখন তখন এই মিলিটারি এসে থানায় ক্যাম্প করেছেন। এলাকায় সবাই খাঁটি মুসলমান হয়ে গেছে। কিন্তু শুধু টুপি পরলে কি মুসলমান হওয়া যায়? খাঁটি মুসলমান হতে গেলে দাড়ি লাগে। সবাই পাগলের মতো দাড়ি রাখা শুরু করেছে। কিন্তু দাড়ি তো আর ব্যাঙের ছাতা না, একদিনে গজিয়ে যাবে। সব মাতবরেরা এখন খোঁচা খোঁচা দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক সময় করেছিলেন বলে আজিজ মিয়ার এর মাঝে পরিপাটি চাপ দাড়ি দেখলে ভক্তি এসে যায়। মিলিটারিরাও নাকি হাত তুলে সালাম দেয়। আজিজ মিয়া আমাকে খুব স্নেহ করতেন, তাই একলা বসে থাকতে দেখে এগিয়ে এলেন। আমি হাত তুলে সালাম দিলাম। কপাল ভালো সিগারেটটা ধরায়নি, না হলে এখন আস্ত সিগারেটটা ফেলে দিতে হতো। আজিজ মিয়া সামনে এসে বললেন, কুদ্দুস, তোমাদের গরু নাকি মিলিটারিরা ধরে নিয়ে গেছে? জি। তোমার বাবা নাকি খুব মন খারাপ করেছেন? জি। করতেই পারেন না, আজিজ মিয়া মাথা নাড়তে নাড়তে বললেন। তোমাকেও নাকি মারধর করেছেন? আমি মাথা নিচু করলাম। কি শরমের কথা! দুনিয়ার সব মানুষই মনে হচ্ছে খবর পেয়ে গেছে। আজিজ মিয়া একটা লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, এত বড় মানুষের ওপর হাত তোলা ঠিক না। রোজ কিয়ামতের অবস্থা। মানুষের জন্য মাথা ঠিক রাখবে কেমন করে? আজিজ মিয়া কিছুক্ষণ চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার বাজারে ঘুরোঘুরি করা ঠিক না কুদ্দুস। জি চাচা, আমি আর আসবো না, আজকেই শেষ। চলে যাচ্ছি। আমি কই যাবা? বর্ডার পার হয়ে যাব চাচা, মুক্তিবাহিনীতে চলে যাচ্ছি। এই অত্যাচার শেষ সহ্য হয় না। শুনে আফজল সাহেব যেভাবে হাসলেন, আজিজ মিয়া মোটেও তাই করলেন না। দাড়িতে হাত বুলোতে বুলোতে গম্ভীর হয়ে বললেন, ঠিক বলেছ, দেশে গজব নেমেছে। এখন মাঝামাঝি থাকা যায় না, হয় এদিক না হয় সেদিক। চলে যাও তাড়াতাড়ি। আজিজ মিয়ার মাথা খুব পরিষ্কার।
আমি তাই উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম, চাচা আমি ঠিক জিনিস করছি কি বলেন আপনি? আজিজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, কুদ্দুস ব্যাপারটা খুবই জটিল। তুমি ঠিক কাজ করছো কি না ভুল করছো সেটা নির্ভর করে ভবিষ্যৎ কী হবে তার ওপর। ভবিষ্যৎ কি হবে চাচা? বলা কঠিন কুদ্দুস, বলা কঠিন। তবু বলেন চাচা, কি মনে হয় আপনার? আজিজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় পাকিস্তান থাকবে। পাকিস্তান থাকবে? কি বলছেন চাচা? হ্যাঁ, পাকিস্তান থাকবে। কারণ পাকিস্তানের দিকে আছে আমেরিকা আর চীন। পাকিস্তানের বিপক্ষে হচ্ছে খালি ইন্ডিয়া। ইন্ডিয়া কি আর আমেরিকার চীনের সাথে টিকতে পারে? কি আছে ইন্ডিয়ার বলো? নিজের দেশের মানুষকে খাওয়াতে পারে না। কিন্তু চাচা, দেশের মানুষ তো পাকিস্তানের বিরুদ্ধে। চাচা হেসে বললেন, দেশের মানুষের কথা বাদ দাও তো কুদ্দুস। দেশের মানুষ হচ্ছে অশিক্ষিত মূর্খ মানুষ। তাদের যেদিকে চালাবে সেদিকে চলবে। দেশের মানুষ খালি একটা জিনিস বুঝে, সেটা হচ্ছে ডান্ডা। আজ সব শেখ সাহেবের দিকে, ডান্ডার বাড়ি দাও সব চলে যাবে পাকিস্তানের দিকে। বয়স তো আর কম হলো না, মানুষ তো আর কম দেখলাম না এই জীবনে। আজিজ মিয়ার কথা শুনে মনটা একটু খারাপই হলো। বললাম, চাচা তাহলে কি মুক্তিবাহিনীতে যাব না? দেখো তুমি বিবেচনা করে, তোমাদের বয়স কম, রক্ত গরম। মিলিটারির অত্যাচার দেখে তোমার মনে হয় এক্ষুনি মুক্তিবাহিনীতে যাই, দিই একটা শিক্ষা। ঠিক কি না? জি চাচা, ঠিকই বলেছেন। কিন্তু সেটা করা তো ঠিক না। সব কিছু ঠান্ডা মাথায় বিবেচনা করতে হয়। মিলিটারির অত্যাচার সেটা ঠিক, কিন্তু সবসময় প্রথম এটা হয়, তারপর অত্যাচার কমে আসে, অবস্থা স্বাভাবিক হয়। তাহলে কি বলেন চাচা, যাব না মুক্তিবাহিনীতে? আজিজ মিয়া দাঁড়িতে হাত বুলিয়ে বললেন, আমার বিবেচনায় বলে যে তুমি রাজাকারে যোগ দাও। রাজাকারে? হ্যাঁ, তুমি শিক্ষিত মানুষ। রাজাকার গেছে সব অশিক্ষিত মূর্খরা। তুমি জয়েন করলে দেখতে পাবে প্রমোশন। কিন্তু রাজাকার, আজ তোমার গরু গেল, কাল ছাগল যাবে, পরশু ভিটা বাড়ি। আল্লাহ না করুক এরপর তোমার বোনের দিকে নজর দেবে। কিন্তু যদি রাজাকারে যোগ দাও, তোমাদের কেউ ছুতেও পারবে না। কার বাবার সাহস আছে? তাছাড়া মাসে মাসে বেতন, খাওয়া দাওয়া, পোশাক, অস্ত্রপাতি, ফি। আমি চুপ করে একটু ভাবলাম। চাচার মাথা পরিষ্কার, একটা জিনিস ভুল বলেন নাই। আজ যদি মুক্তিবাহিনীতে যাও, সাথে সাথে খবর চলে যাবে মিলিটারির কাছে। লোকজনের খাসলত খুব খারাপ কুদ্দুস, কয়দিন তোমার বাড়ি জ্বালিয়ে দেবে। এমপি সাহেবের বাড়ির কথা মনে আছে? আমি মাথা নাড়লাম। আওয়ামী লীগের এমপি সাহেব ছিলেন সুলতান চৌধুরী। মিলিটারি এসে প্রথম দিনই তার বাড়িটা জ্বালিয়ে দিয়েছিল। মিলিটারি গরু নিয়েছে বলে বাবা আমার সাথে কীরকম ব্যবহার করেছেন। বাড়ি যদি পুড়িয়ে দেয় একেবারে জবাই করে ফেলবেন। আমার বাবার অসাধ্য কোনো কাজ নেই। আমি বললাম, বড় চিন্তায় ফেলে দিলেন চাচা। আজিজ মিয়া একটু গম্ভীর হয়ে বললেন, চিন্তার বিষয় তো এটা কুদ্দুস, খুব হিসাব করে কাজ করতে হয়। একটু যদি হিসাবে গোলমাল করো। আজিজ মিয়া একটা হাতকে চাকুর মতো গলার ওপর পোঁচ দিয়ে দিলেন। বুঝলে কুদ্দুস, খুব হিসাব করে কাজ করতে হবে। তবে আল্লাহর মর্জি, আমার হিসেবে ভুল হয় না, এখনো হয়নি। আমার মনে হয় পাকিস্তান জিন্দা আছে, জিন্দা থাকবে। বড় একটা ফাড়া এসেছিল, সেটা কেটে গেছে, আর ভয় নেই। মুক্তিবাহিনী ঠুস ঠাস 2-4টে গুলি দিয়ে মিলিটারির সঙ্গে যুদ্ধ করা যায় না। পাকিস্তানি মিলিটারিরা বড় শক্ত জিনিস। আসল কথা, তাদের ঈমান আছে, আমাদের মতো মুনাফিক না। তারা জানে পাকিস্তান হচ্ছে ইসলামিক দেশ। এই দেশের জন্য যুদ্ধ করা হচ্ছে জেহাদ। যদি জেহাদে মারা যায় তাহলে শহীদ, সেটা বেহেশতের দরজায়। কিন্তু যারা মুক্তিবাহিনীতে গেছে তারা যদি মারা যায় তাহলে কি শহীদের দরজা পাবে? পাবে না। কারণ তারা ইন্ডিয়ার হয়ে কাজ করছে। ইন্ডিয়া হচ্ছে হিন্দুদের দেশ, হিন্দুস্তান। হিন্দুস্তান চায় পাকিস্তানকে ভেঙে ফেলতে, পৃথিবীর মাঝে সবচেয়ে বড় ইসলামিক দেশটাকে ভেঙে ফেলতে। সেটা তো ঠিক না। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আমার কপাল ভালো যে আজিজ মিয়ার সাথে ব্যাপারটা আলোচনা করতে পারলাম। সব কিছু এত পরিষ্কার করে বুঝিয়ে দেন যে কোনো কিছুতে আর সন্দেহ থাকে না। আজিজ মিয়া আরও খানিকক্ষণ কথা বলে 1 কাপ চা খেয়ে উঠে গেলেন। যাবার সময় গলা নামিয়ে বলে গেলেন, যদি রাজাকারে যেতে না চাও যেও না।
যদি মুক্তিবাহিনীতে যেতে চাও আল্লাহর উপর ভরসা করে চলে যাও, তবে 10 জন মানুষকে ব্যাপারটা ভালো না, খুবই খারাপ। অতি সত্য কথা, আফজালকে বলা ঠিক হয়নি। হারামজাদা এতক্ষণ কত জায়গায় লাগিয়েছে কে জানে। তবে আজিজ মেয়ের কথা মতো যদি রাজাকারে যোগ দেই তাহলে কোনো ভয় নেই, কেউ আর আফজালের কথা বিশ্বাস করবে না। আমার চিন্তা করে দেখলাম আমি আসলে রাজাকারেই যাওয়া উচিত। দেশের বাড়িতে তাহলে একটা সম্মান নিয়ে থাকা যাবে। মিলিটারি আর আমাদের কাউকে অত্যাচার করতে পারবে না। বাবাও তাহলে আমার ওপর খুশি থাকবে। ফ্রি খাওয়া, জামা কাপড়, মাসে মাসে বেতন। বাবা কি কখনো হাত খরচের জন্য একটু পয়সা দেন? তাছাড়া রাজাকারে যোগ দিয়েছি সব অশিক্ষিত মূর্খ মানুষ। আমার মতো শিক্ষিত একজন গেলে দেখতে দেখতে প্রমোশন। ভালো করে যদি কাজকর্ম করি তাহলে কে জানে, হয়তো একটা হিন্দুর দোকান আমার নামে লিখিয়ে দিতে পারে। তবে নিজের স্বাধীন ব্যবসা হবে, রইসউদ্দিনের মতো শ্বশুরের ব্যবসা না। আমি চায়ের দাম দিয়ে বের হয়ে এলাম। বাজারে কাজে মালির ঘরের মাঝে মাঝেই রাজাকার কমান্ডার বসে। দেখা হলে একটু কথা বলে দেখা যাবে। রাজাকার কমান্ডার মোহনগঞ্জের আসমত আলী। রাজাকার বাহিনীতে যোগ দেবার কথা চিন্তা ভাবনা করছি শুনেই আজমত আলী বড়ই খুশি হলেন। রাজাকার বাহিনীর ভবিষ্যৎ কত ভালো সেটা নিয়ে অনেকক্ষণ কথা বললেন। লোকজন এখনো ঠিকমতো যোগ দিচ্ছে না এবং কত বড় একটা সুযোগ যে নষ্ট করছে সেটা পরিষ্কার বুঝিয়ে দিলেন। রাজাকারের ট্রেনিং যে সত্যি উচ্চতরের ট্রেনিং সেটা নিয়ে কথা বলে আমাকে ফিসফিস করে একটা ভেতরের খবর দিয়ে দিলেন। গন্ডগোল একটু কমলেই নাকি রাজাকার বাহিনী থেকে মিলিটারিতে লোক নেওয়া হবে। ট্রেনিংয়ের জন্য তাদের পাঠানো হবে লাহোরে। আসমত আলীর উৎসাহে শেষ নেই। আমাকে তখন টেনে নিয়ে গেলেন থানায়। ঘুরে ঘুরে সব কিছু দেখালেন। কোথায় অস্ত্রপাতি থাকে, কোথায় গোলা বারুদ, কোথায় ওয়্যারলেস মেশিন। নেংটি পরে মিলিটারিরা ব্যায়াম করছে দূর থেকে দেখলাম। আসমত আলীর সাথে আছে, কোনো ভয় নেই, কিন্তু তবুও বুকটা ধুকধুক শুরু করলো। আসার সময় আসমত আলীর খাতে আমার নাম লিখে নিলেন। সব অশিক্ষিত মূর্খ লোক রাজাকারে যোগ দিয়েছে। কেউ নামসই পর্যন্ত করতে পারে না, তাই টিপসই দিয়েছে। আমি একেবারে ইংরেজিতে নাম সই করে দিলাম। দেখে আসমত আলী মুগ্ধ হয়ে গেলেন। বললেন, বুঝলে কুদ্দুস, তোমার মতো শিক্ষিত মানুষের দরকার রাজাকার বাহিনীতে। অশিক্ষিত মূর্খ লোকেরা কিছু বোঝে না। তারা দেশ বোঝে না, যুদ্ধ বোঝে না, রাজনীতি বোঝে না, ইসলামও বোঝে না। বোঝে কি জানো? বোঝে কার গরু টেনে নিয়ে আনবে, কার বউ ধরে আনবে, এইসব। লজ্জায় মরে যায়। এখন তুমি এসেছো, 10 জন দেখবে। রাজাকার বাহিনী এখন বুক উঁচু করে দাঁড়াবে। বড় ভালো লাগলো আমার শুনে। বাবা আমার কথা বুঝলেন বলে মনে হলো না। বোকার মতো মুখ করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আবার বললাম, বাবা আমি রাজাকারে যোগ দিয়েছি। রাজাকারে? জি। আমার ভয় নেই, তোমার গরু ছাগল কেউ ধরবে না। রাজাকারে? মাসে 200 টাকা করে বেতন, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, কাপড় ফ্রি। তুই রাজাকারে যোগ দিয়েছিস? বাবা হঠাৎ করে একেবারে যেন ফেটে পড়লেন। হারামজাদার বাচ্চা, তুই রাজাকারে যোগ দিয়েছিস? এইবার সাবধানে ছিলাম। বাবা অল্পের জন্য চুলটা ধরতে পারলেন না। হারামজাদা বলদ, বাজারে দড়ি ছিল না? তুই গলায় দড়ি পেলি না যে রাজাকারে যোগ দিলি? আমি বোঝানোর চেষ্টা করলাম, বাবা পাকিস্তান জিন্দা থাকবে, আমেরিকা আর চীন। শুয়োরের বাচ্চা, আমাকে আমেরিকা চীন শিখাবি? আয় শিখা, আয়। বাবা হাত মুঠি করে আমার দিকে এগিয়ে আসতে থাকেন। আমি সাবধানে পিছিয়ে সরে এলাম। বাবা আমার ওপর আবার ফেটে পড়লেন। আয় হারামজাদা, জুতার বাড়ি দিয়ে তোর গায়ের চামড়া তুলি আমি। এত দুঃখে আমার হাসি পেল। সারা জীবন কামলার মতো থাকলেন, জুতা কোনোদিন পরেছেন কিনা সন্দেহ, অথচ কথায় কথায় বলেন জুতার বাড়ি দিয়ে চামড়া তুলে দিবেন। বের হ আমার বাড়ি থেকে, বের হ শহরের বাচ্চা। আর যদি বাড়িতে কোনোদিন পা দিস, তোর পা ভেঙে আমি জন্মের মতো লুলা করে দেব। শহরের বাচ্চা, বের হ আমার বাড়ি থেকে, বলদ। বাবা কোথা থেকে একটা গরু মারার লাঠি তুলে লাফাতে লাগলেন। অন্য সময় এলে একটু বোঝানোর চেষ্টা করা যেত, আজ আর কোনো আশা নেই। তাছাড়া বাবা চেঁচামেচি শুনে আমাদের ঘিরে একটা বেশ বড় সড়ো ভিড় জমে গেছে। বাচ্চা ছেলেপেলের মনে হয় কোনো কাজকর্ম নাই। এর মাঝে বাবা যদি গরু মারার লাঠি দিয়ে মেরে বসেন, লজ্জার ব্যাপার তো হবেই। আমি সাবধানে বের হয়ে এলাম। আসমত আলীর কথা শুনে মনটা ভালো হয়ে গিয়েছিল, সেটা পুরোপুরি খারাপ হয়ে গেল। বড় খারাপ গালাগালি দেন বাবা। বলদ কেউ গালি দেয় মানুষকে?
বাবা বলদ কথাটার মানে জানেন না। কুলসুমদের বাড়ির সামনে দিয়ে যাবার সময় দেখলাম পুরো বাড়ি খালি। গোয়াল ঘরের সামনে শুধু একজন কামলা দড়ি পাকাচ্ছে। তার কাছে শুনলাম একটু আগে সবাই নাকি গরুর গাড়ি করে হিরণপুরে চলে গেছে। হিরণপুর এখান থেকে 12-14 মাইল হবে, থানা থেকে বেশ দূরে। বাড়িতে কম বয়সী মেয়ে, থানার কাছে থাকা ঠিক না। তাছাড়া সাজলে গুজলে কুলসুমের চেহারা একেবারে সিনেমার নায়িকাদের মতো। মিলিটারিরা একবার দেখলে বিপদ আছে। আমার একটু খারাপই লাগলো। আমি তো এখন যাচ্ছি রাজাকার বাহিনীতে। আর কি ভয় ছিল কুলসুমের। থানায় রাতের খাওয়াটা হলো বড় ভালো। মিলিটারির জন্য আলাদা বাবুর্চি রাতে খুব ভালো। ভাত রাঁধতে পারে না বলে পোলাও রেঁধে রেখেছে, সাথে ভুনা গরুর গোস্ত। গোস্ত মুখে দিলে মাখনের মতো গলে যায়। নিশ্চয়ই বাবার আদরের গরুটা। সাহস করে আর জিজ্ঞাসা করতে পারলাম না। সন্ধ্যা থেকে থানার চারিদিকে কারফিউ দেওয়া হয়। আশেপাশে গাছপালা সব কেটে ফেলা হয়েছে, বহুদূর পর্যন্ত দেখা যায়। থানার ওপর বালুর বস্তা দিয়ে মেশিন গান রাখার জায়গা করা হয়েছে। 4 কোনায় 4টা বাংকার, বালুর বস্তা দিয়ে ঢাকা। মিলিটারির কাজ কারবার দেখলে তাক লেগে যায়। এমনিতে পুরো থানা তার কাটা দিয়ে ঘেরা। কার বাবা সাত দিয়ে আছে কাছে আসে। অন্ধকার হতেই রাজাকার বাহিনীর কাজ শুরু হয়। দুজন দুজন করে বন্দুক ঘাড়ে নিয়ে পাহারা বের হয়ে যায়। কাউকে দেখলে গুলি করার হুকুম আছে। আমার ট্রেনিং হয়নি, তাই আজ রাতে কোনো কাজ নেই। কাল সকাল থেকে ট্রেনিং শুরু হবে, শক্ত ট্রেনিং। আসমত আলী বলেছেন মিলিটারি ট্রেনিং কোনো অংশে কম না। আজকে তাই সকাল সকাল শুয়ে পড়লাম। বাবার যন্ত্রণায় বিছানাপত্র কিছুই আনতে পারিনি, কিন্তু অসুবিধে হলো না। আসমত আলী বিছানার ব্যবস্থা করে দিলেন। সবার জন্য নিচে টানা বিছানা। আমারটা একটু আলাদা। শিক্ষিত মানুষ বলে আসমত আলী আমাকে একটা মশারিও দিলেন। মশারি কোনায় কোনায় পুরুষটার ছাড় পোকা। ঘুমানোর আগে সব টিপে টিপে মারলাম। একটু রাত হলে গান বাজনার আওয়াজ শোনা গেল, গজল আর উর্দু গান। মিলিটারিদের চেহারায় খানদানি, গান বাজনাগুলিও সেরকম খানদানি। শুনে একেবারে নেশার মতো হয়ে যায়। অপরিচিত জায়গায় সহজে ঘুম আসতে চাচ্ছিল না। তাছাড়া কয়েকটা মশা বড় জ্বালাতন করছিল। রক্ত খেয়ে সরে যায়, তা না করে কানে গেছে ভো ভো। আমি বিছানায় এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম আমি বাজার দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ কোথা থেকে জানি কুলসুম এসে হাজির হলো। কুলসুমের ঠোঁটে লিপস্টিক। আমি কুলসুমকে বললাম, কুলসুম তুমি হিরণপুরে চলে গেলে? আমার তো এখন কোনো ভয় নেই। আমি কুলসুমকে বললাম, কুলসুম তুমি হিরণপুরে চলে গেলে? তোমার তো এখন ভয় নেই, আমি আছি। কুলসুম বলল, কিন্তু আমি আপনার কাছে কেমন করে আসব? আমার গায়ে তো কাপড় নেই। আমি তাকিয়ে দেখি সত্যি আমার গায়ে কোনো কাপড় নেই, পুরো ন্যাংটা। আমি তখন একটা দৌড় দিলাম সামনে, আর পিছে পিছে সব লোক চিৎকার করে ছুটে আসতে শুরু করলো। যেদিকে যেই লোকজন পিছনে পিছনে আসে। মহা মুশকিলের ব্যাপার, কি বাজে একটা স্বপ্ন। কতক্ষণ এই বাজে স্বপ্নটা দেখতে হলো কে জানে। কিন্তু তখন আসমত আলী আমাকে ঠেলে ঘুম থেকে তুলে দিলেন। আমি ধর্মর করে উঠে বললাম, কি হয়েছে আসমত ভাই? মুক্তিবাহিনী এসে গেছে নাকি? আরে না, মুক্তিবাহিনী আসেনি, শালাদের তো সাহস হবে না। তাহলে ডিউটি আছে। ডিউটি? আমার যে এখনো ট্রেনিং হয়নি আসমত ভাই। আরে আসো তো, তোমার যে ডিউটি তাতে ট্রেনিং লাগবে না। আসমত আলী চাপা গলায় বললেন। আসমত আলী তার বন্দুকটা নিয়ে বের হলেন। আমি শার্টটা পরে তার পেছন পেছন হলাম। বাইরে অন্ধকার, তবে আকাশে বড় চাঁদ উঠেছে, তাতে ঝাপসা ঝাপসা দেখা যায়। আমি বললাম, আসমত ভাই আপনার বন্দুকটা একটু ধরে দেখি। আসমত ভাই সাবধানে আমার হাতে দিয়ে বললেন, নাও দেখো। এটারে বন্দুক বলে না, এটারে রাইফেল বলে। অনেক কিসিমের যন্ত্রপাতি আছে, এক একটার এক এক নাম। কোনটারে বলে রাইফেল, কোনটারে বলে মেশিন গান। আস্তে আস্তে সব শিখবে তুমি। আমি রাইফেলটা হাতে নিলাম। কি ওজনদার জিনিস। হাতে নিলে বুকের ভিতরে একটা অন্যরকম ভাব হয়। এই জিনিসটা হাতে নিয়ে পাকিস্তানকে রক্ষা করতে হবে। এত বড় একটা মুসলমানের দেশ ভেঙে ফেলতে হবে। ফাজলামি নাকি? আসমত ভাই রাইফেলটা ফেরত নিয়ে বললেন, হলো কুদ্দুস, কই আসো তো আমার সাথে। আসমত আলী টর্চের আলো ফেলে হাঁটতে হাঁটতে আমার চাপা গলায় হাসলেন। কিছু একটা ব্যাপার হয়েছে বলে মনে হয়। থানার পেছন দিকে চালার ঘরে রান্নাঘর। সেখানে একটা গামলায় ভাত, তার উপর কিছু ডাল তরকারি। আসমত আলী বললেন, না ওইটা। আমি সাবধানে তুলে নিলাম।
জিজ্ঞেস করলাম, কার খাবার এগুলা? চলো আমার সাথে দেখাবো। টর্চের আলো ফেলে হাঁটতে হাঁটতে বললাম, মিলিটারি স্যারদের কাজ কারবারই অন্যরকম। কেন আসমত ভাই? কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, জুয়ান মরদ এক একজন, বউ পরিবার দেশে রেখে এসেছে, শরীরে তো একটা দাবি আছে, কি বলো? আমি টের পেলাম আমার কানে কাছে একটু গরম হয়ে উঠল। কোনো মতে ঢোক গিলে বললাম, শরীয়ত আছে, জিহাদ করে দেশ দখল করলে ধন সম্পত্তি, মানুষ, মেয়ে মানুষ সব গনিমতের মাল। গনিমতের মাল ভোগ করা জায়েজ আছে, গুনাহ হয় না, বুঝেছ? জি। বিরইপুরের পীর সাহেবকে আমি নিজে জিজ্ঞেস করছি। পীর সাহেব বলেছেন জায়েজ আছে। জি। দেশটাতে হিন্দুস্তান নিয়েছিল, মিলিটারি স্যাররা এসে কোনো মতে রক্ষা করেছেন। পুরো দেশটাই তো বলতে গেলে এখন তাদের গনিমতের মাল, কি বলো? জি। মিলিটারি স্যাররা তাই গনিমতের মাল নিয়ে একটা হেরেম খুলেছেন। হেরেম? আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম, হেরেম কি আসমত ভাই? চলো চলো দেখাবো। সেই জন্যই তো নিয়ে এসেছি। রাজা বাদশাদের হেরেম থাকে, জানো না? সুন্দর সুন্দর মেয়ে মানুষ আসতো নিয়ে পৃথিবী খুঁজে, পাহারা দিত খোঁজরা। খোঁজা মানে? খোঁজা মানে কি? খোঁজা মানে হচ্ছে বলদ। পুরুষ মানুষকে খাসি করলে সেটাকে বলে খোঁজা। রাজা বাদশাদের বুদ্ধি দেখো। আমি কিছু না বলে পিছু পিছু হাঁটতে লাগলাম। টের পাচ্ছি আস্তে আস্তে কানটা গরম হয়ে আসছে। আসমত আলী বললেন, মিলিটারিরা আজ গিয়েছিল হিরণপুরে, আরেকটা মেয়ে ধরে এনেছে, এখনো দেখিনি। ভালো জিনিস না হলে স্যারেরা সাথে নিয়ে আসেন না, কাজকর্ম শেষ করে ওখানেই ফেলে রাখেন। হিরণপুর? আমার মাথা ঘুরে গেল। কুলসুমরা হিরণপুর গিয়েছে না? কি সর্বনাশ! আসমত আলী একটা ছোট ঘরের সামনে থামলেন। কোমরে ঝুলানো চাবি দিয়ে তালা খুলে আসমত আলী ভেতরে ঢুকে টর্চের আলো ফেললেন। ঘরের এক কোণায় ৮-৯ জন মেয়ে মানুষ গুটিসুটি মেরে বসে আছে, দেখে বোঝা যায় না মানুষ। আমি ধুকধুক শব্দ করে শুরু করলাম, কুলসুম কি আছে ওদের ভেতর? আছে কি? আসমত আলী ওদের ওপর টর্চ ফেলে বললেন, তারপর গলা নামিয়ে বললেন, ওই যে ডান দিকেটা নতুন, আজকে এনেছে। কি জিনিস দেখছো? মেয়েটা মাথা ঢেকে রেখেছে, টর্চের আলোতে ভালো দেখা যাচ্ছে না। কুলসুম নাকি ওই মেয়েটা? কুলসুম নাকি? আসমত আলী ফিসফিস করে বললেন, মাগি মালাউন কপালে সিঁদুর দিয়েছে। আমার জান ফিরে এলো। কি ভয়টাই না পেয়েছিলাম। যদি কুলসুম হতো, কি সর্বনাশটাই না হতো। খোদা মেহেরবান, তুমি কি বাঁচানোটাই বাঁচিয়েছ। আমি লম্বা একটা নিঃশ্বাস ফেলে মেয়েগুলোর দিকে ভালো করে তাকালাম। এমনভাবে বসেছে যে শরীরে কিছু দেখা যাচ্ছে না। ভালো করে তাকিয়ে আমি একেবারে চমকে গেলাম। কারো গায়ে দেখি কোনো কাপড় নেই। কুলসুমের চিন্তা এতক্ষণ ভালো করে তাকাতেই পাচ্ছিলাম না। কি আশ্চর্য! হেরেম কি এরকম হয় নাকি? আসমত আলীকে জিজ্ঞেস করলাম, আসমত ভাই, কারো গায়ে কোনো কাপড় নাই কেন? আর বলো না, মাগি মানুষের বুদ্ধি। শাড়ি পেঁচিয়ে গলায় দড়ি দিয়ে দেয়। 2টা মরেছে এভাবে। এখন বুদ্ধি ভালো বের হয়েছে, দেখি গলায় দড়ি কেমনে দেয়। কুদ্দুস ভাতের গামলাটায় রেখে দাও, খামাখা খাবার দেওয়া হয়, মাগিরা কিছু খায় টায় না। আমি গামলাটা নিচে রাখলাম। আসমত আলী তখন আরেকটু এগিয়ে গেলেন, টর্চের আলো ফেলে মেয়েদের শরীরে। মেয়েগুলো তখন আরও গুটিয়ে গেল নিজেদের ভেতর। আসমত আলী খানিকক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে আমার কাছে গলা নামিয়ে বললেন, কুদ্দুস, তুমি আমার রাইফেলটা হাতে নিয়ে একটু বাইরে দাঁড়াবে, খবরদার কাউকে ঢুকতে দেবে না। জি আচ্ছা। আসমত আলী মুখের কাছে মুখ এসে বললেন, কাউকে বলো না, বুঝলে? তোমাকেও চান্স দেবো মাঝে মাঝে। জি। আমি বের হয়ে এসে আস্তে আস্তে বারান্দায় পা ছড়িয়ে বসলাম। শরীরটা অবশ অবশ লাগছে। তবে রাইফেল জিনিসটা একটু জাদু আছে, হাতে নিলে একটা অন্যরকম ভাব। এটা হাতে নিয়ে হঠাৎ একটা আশ্চর্য জিনিস করার ইচ্ছে করলো রাইফেলটা দিয়ে ভেতরে গিয়ে ঢুকি, তারপর গুলি করে আসমত আলী খুলিটা বের করে দিই। ঘিলুটা বের করে মেয়েগুলিকে বলি, যাও তোমরা বাড়ি যাও। চিন্তাটা বড় আজগুবি। তাড়াতাড়ি মাথাটাকে সরিয়ে নিলাম। এই চিন্তা করা একেবারে ঠিক না, কারণ আমি রাইফেল দিয়ে কিভাবে গুলি করতে হয় সেটাও জানি না। আর গুলি যদি করেও ফেলি, সব মিলিটারি ছুটে আসবে না তখন? তাছাড়া মেয়েদের গায়ে কোনো কাপড় নেই, তারা বাইরেই যাবে কেমন করে? শুধু শুধু একটা জিনিস ভাবলেই তো আর হয় না, সেটা তো অসম্ভবেরও একটা বিষয় আছে। এরকম একটা আজগুবি চিন্তা মাথায় হাজির হলো কেন কে জানে।
আজমত ভাই বিশ্বাস করে আমাকে রাইফেলটা দিয়েছেন, আর আমি কিনা গুলি করার চিন্তা করছি। কত বড় একটা গুনাহের কাজ! সি 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 সি। আমার এখন অনেক দায়িত্ব, এরকম উল্টাপাল্টা চিন্তা মাথায় জায়গা দেওয়া ঠিক না। রাইফেলটার গায়ে হাত বুলালাম। কালকেও আমাকে এরকম একটা রাইফেল দিবে। এই রাইফেল দিয়েও আমার পাকিস্তানকে রক্ষা করতে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক দেশ। দেখি কোনো শালা এর ওপর হাত দেয়। ঘরের ভেতর থেকে হঠাৎ একটা কান্নার আওয়াজ শোনা গেল। মাগি কাঁদে কেন? কি যন্ত্রণা! তো আপনারা শুনছিলেন ছোট গল্প বলদ। কেমন লাগলো অবশ্যই তার লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবসময় পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।